যে আলোচনা করবে আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আমাদের অভিভাবক। আপনাদের স্যার আপনার বসেন, স্যার ওখানে বসেন, দেখা আসা লাগবে না। আমাদের সকলেরই প্রিয় মানুষ। আমি স্যারকে নিয়ে অত্যন্ত প্রাউড ফিল, অত্যন্ত কর্মবিদ। হাতে অনেক কথা শিশুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। অত্যন্ত ভালো মানুষ এবং নিজের এই কর্মের জন্য সার্বক্ষণিক আমাদের জন্য প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করে যাচ্ছে। জনাব আবু সালাম মহোদয় আজকের জাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আজকের এই মিলন মেলায় উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলী স্যার উপস্থিত আছেন। আমার মনে হয় যদি আমরা জাজমারা ইউনিয়নে আমরা যদি ভালো মানুষের তালিকা করি, আমার ফিলিং এর যদি ভালো মানুষের তালিকা করি, তাহলে আমার মনে হয় টপ দ্য লিস্ট হবেন জনাব মাওলানা এনায়েত রাব্বী সাহেব। আমার কেন্দ্র শিক্ষক বিন্দু যাদের পদচারণা আজকের এই ক্যাম্পাস মুখর, এবং যারা এখানে পড়ার কারণে এখানে স্কুল, এখানে আমরা শিক্ষক, এই মানে আমাদের অস্তিত্ব। আমার প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটি চমৎকার প্রোগ্রাম হলো, আমরা প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আজকের এই প্রোগ্রামে আমার সাথে নিজাম ভাইয়ের সাথে কথা হলো পরশু সন্ধ্যায়। বলার পরে আমি একটু মানে আমার কাছে বিষয়টা তখন বেশি গ্রহণযোগ্য প্রস্তাব হয় নাই। এই জন্য হয় নাই যে আসলে যদি একটা স্কুলে জাজমারা হাই স্কুলের একটা পুনর্মিলনী হবে এবং এটা এরকম সাদা মাটা হবে, এখানে এটা কোনো জরুর থাকবে না, এটা আমার ভালোভাবে নিয়ে নেই। আমি কখনো বলছি যে আসলে এরকম হওয়ার কথা না। অনেক জাঁকজমকপূর্ণ হবে, আমরা অনেক বড় প্রোগ্রাম রেখেছি, ওরা নিজেরা দিতে না পাইলেও আমরা শত বছর উদযাপন প্রোগ্রামে আমরা পারছিলাম হাতিয়া মডেল হাই স্কুলের, তারপরে এমআই স্কুলের 50 বছর পূর্তি মানে সুবর্ণ জয়ন্তী, সেখানে যদিও আমি স্কুলের ছাত্র বা শিক্ষক কিছুই নয়, কিন্তু সাথে আমি ছিলাম অন্য কারণে। এমসিএস হাই স্কুলের একটা দুঃখজনক স্মৃতি আছে, যেখানে আমরা 50 বছর পূর্তি অনুষ্ঠানটা করার জন্য সকল আয়োজন আমাদের শেষ হয়েছে, এবং সেখানে যে মূল কমিটিতে আমি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে আমি করছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমরা পাই নাই। দুঃখজনক। যেদিন আমরা ওই প্রোগ্রামের ইয়ে করবো, চিঠি বিলি করবো, মানে চিঠি বিলির জন্য কাকে কোথায় পাঠাবো, ঢাকা থেকে আমাদের চিঠিগুলো শিপে উঠছে। আমি এখান থেকে গেলাম, এখানে টেকনিক্যাল কারণে আমাদের 9 সদস্যের 11 সদস্যের যে বোর্ড ছিল, ওখানে একজনের সাথে আমাদের কোনো বিষয়ে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে একজনের সাথে আমরা কোনো মিটিং করা আমাদের গোপনীয়তার সমস্যা ছিল, কিন্তু ওকে সদস্য না রাখলে আমরা পাইতেছি না। সেই কারণে প্রায় প্রোগ্রাম গুলো এমন ভাবে আমি দিতাম, তার মানে আমি আমার সঙ্গে তখন তিনি দেখতে পাচ্ছেন না, সন্ধ্যায় আমাদের প্রোগ্রাম গুলো। তো আমরা সন্ধ্যাকে আমি এখান থেকে গেলাম, আমরা চূড়ান্ত এইসব প্রোগ্রাম শুধু প্রোগ্রামটা করলাম, আমরা সাজাবো আর সিটিগুলির জন্য কাগজ পাঠাবো, কিন্তু বিষয় হলো আমরা সেখানে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছি। আমাদের সকল আয়োজন, আমাদের লক্ষ লক্ষ টাকার ব্যয়গুলো আমরা প্রোগ্রামটি করতে পারলাম না, শুধু পলিটিক্যাল কারণে। যে আমাদের এখানে মেহমানদের ডেকোরাম সাজানোকে কেন্দ্র করে আমাদের এখানে মেহমান কে থাকবো, এই সকল আয়োজন ওগুলো আর পুনরাবৃত্তি কথাগুলো আমি কিছু সেখানে করছি যে প্রশ্ন বলছি এখানে এই জাতীয় প্রোগ্রাম তো কেমন হবে। তারপর আপনাদের তো দুর্নীতি দেন, ভালো পরে আলোচনা হয়েছে ছিল, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আসলে পুনর্মিলনী না বলে আমরা এটাকে একটা প্রস্তুতি, তার মানে আজকের এই প্রোগ্রামটি হলো আরেকটা প্রোগ্রামের প্রস্তুতি সভা। সেই সভাতে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই।
আসলে আমরা গুণগত দিক থেকে শীর্ষে না যেতে পারলেও সংখ্যাগত দিক থেকে স্কুল আছে শীর্ষে, এটা আমাদের অনেক বড় অর্জন। এবং গুণগত দিক থেকে আলাদা আমরা খুব পিছনে নাই, আমরা অনেক ভালো ছিলাম, মাঝখানে অনেক চড়াই উঠতে আপনারা সকলেই জানেন, এইসব কথাগুলো বলে সমস্ত লাভ নাই। আমরা মোটামুটি অনেক বাধা বিঘ্ন আমরা অতিক্রম করে আমরা টিকে আছি, ইনশাল্লাহ সগর্বে দাঁড়িয়ে আছে এবং আমরা প্রগ্রেস করছি। আমাদের এখানে অনেক কষ্টে অনেক মানে কষ্টের কথা আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা সেসব বলতে লাভ নাই, আমরা সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য মাধ্যম যে প্রাক্তন শিক্ষার্থী যারা তারা, আমার খুব খারাপ লাগছে যে 5টা মেয়ে এখানে আসছে, ভাবছিলাম তাদের সাথে কথা বলবো এবং এখানে তাদের কথা বলার সুযোগ তার চলে গেল। ওরা থাকলে ভালো হতো আরো। যে কথা বলছিলাম, যদি আসলে অর্গানাইজ হইতো তাহলে আর অনেকে আসতো, প্রোগ্রাম অনেক আসতো, হঠাৎ করে প্রোগ্রাম যেন অনেকে আসতে পারে নাই। অনেকের আন্তরিকতা আছে, কিন্তু হয়তো ওই যে বললাম অর্গানাইজিং এর কারণে আমাদের হয় নাই। তো আমি যে কথা বলবো, আমি ওদিন বলছিলাম নিজাম ভাইকে মনে হয় যে আমরা 50 বছর পূর্বে মানে সুবর্ণগামীদের জন্য অনেক কাজ হচ্ছিল এখানে। বিপ্লব সাহেব, তারপরে সোহাগ, শাহেদ রানা, মনে পড়ে লোকাল যারা আছে তারা আমার সাথে একাধিকবার মিটিং করছে। আমাদের এখানে আমাদের যে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের মরহুম আব্বাস স্যারের মেয়ে হ্যাপি ম্যাডামও ছিল এখানে, অনেক প্রোগ্রাম সে অ্যাক্টিভ, অনেকগুলো প্রোগ্রাম করছিল। আমি একাধিক প্রোগ্রাম এখানে আমরা যোগ দিয়েছি। শেষ আমরা প্রোগ্রাম করতে পারি না করোনার কারণে। আমি একটা ভিতরে একটা আমার গ্রুপে একটু কথা বলি, করোনার কারণেও আমরা প্রোগ্রামটা করতে পারিনি, ঠিক আছে, তো আমরা ওই যে বললাম আমার অভিজ্ঞতা থেকে আমরা যে প্রোগ্রামটা আরো এগিয়ে নিতাম, চূড়ান্ত পর্যায়ে আমরা প্রোগ্রামটা করতে পারতাম, কিন্তু আমার প্রোগ্রামের কার্যক্রম যখন শুরু করি আমার তখন সন্দেহ ছিল যে পারবো কিনা। এখানে তো যে আমাদের এখানে পলিটিক্যাল সহিষ্ণুতা নাই, আমাকে দাওয়াত দিলে আরেকজনকে দেওয়া যাবে না, মঞ্চে আমার নাম থাকলে আরেকজন মঞ্চে আরেকজন থাকতে পারবে না, ব্যানারে আমার নাম থাকলে আরেকজন থাকতে পারবে না। এই সংস্কৃতি আমাদের এখানে ছিল। এই কারণে প্রোগ্রামটা করোনা না হলো আমরা করতে পারতাম কিনা আমার সন্দেহ ছিল, কিন্তু যখন শুরু হয়েছিল আমি কিন্তু সহযোগিতার মনোভাব ছিল, কয়েকবার মিটিং আমি ছিলাম, ওই ভিত্তিটা ছিল যে আল্লাহ করোনার কারণে আমরা পারি নাই। আমাদের এরিয়াটা হলো আসলে সমৃদ্ধ। আপনি যদি সারা বাংলাদেশের মধ্যে এখন নোয়াখালী হলো ধরে জেলা এবং হাতিয়ার মধ্যে জাল ভরা হলো ধনী ইউনিয়ন, এবং আমাদের অনেক প্রাক্তন স্টুডেন্ট অনেক স্টাফ অনেক সুন্দরভাবে করা যাবে প্রোগ্রামটা, শুধু আন্তরিকতা। তো আমি সেখানে বলছিলাম আমার কথাটা আপনারা মূলত আমরা তো হলাম স্কুল যারা, আমি বললাম গেস্ট, সেখানে মোস্ট হবে ধরেন স্টুডেন্ট আপনারা, এবং আমাদের এখানে কয়েকজন আছে, আমাদের মুশারফ সাহেব আছে, মুরাদ সাহেব আছে, এরপরে বাবুল স্যার আছে, তারপরে নতুন যোগ দিয়েছে আমাদের আইনা, ইয়াসমিন ম্যাডাম আছে, মুহসিনা ম্যাডাম আছে, মানে অনেকে আছে এখানে, ওনাদেরকে আমরা হোস্ট করতে পারবো। আমি কিন্তু আপনাদের সাথে গেস্ট, আমার ভালো লাগে একটা জায়গায় সময় তো একটু আছে না নামাজ, আমার ভালো লাগে এক জায়গায়, সেটা হলো এই স্কুলের প্রথম বেঞ্চ যেমন রুলামিন ভাই আমার খুব প্রিয় মানুষ, আমার বন্ধু, এবং এখানে আমি বলছিলাম বাকিরা আসবে, এক কথায় যোগাযোগটা আমাদের সমস্যা হয়েছে। এখানে আমির ভাই এবং আমির ভাইয়ের ছোট ভাই শাহাদাত, আমরা ক্লাসমেট হলেও মূলত আমির যারা একটু বয়সে বড়, রুলামিন ভাই ওরা একটু বড় হবে, শাহাদাত আমি একদম কাছাকাছি। তো মোটামুটি যে কথা বলছিলাম যে এখানে আমার ভালো লাগাতে বেশি বলছি যে এই বছর এই স্কুলটা প্রথম পরীক্ষা দেয় 27 সেবারে আমি পরীক্ষা আছি, আমিও সেবার পাস করছি তো সেখান থেকে। তো যার ভরা স্টুডেন্ট রেজাল্ট করছে, যার ভরা সবাই পাস করছে, আমরা সবাই করি না, আমাদের অনেকে পাস করতে পারে, কিন্তু যার ভরা শতভাগী সেবার হাতিয়াতে মনে যার ভরা প্রথমবার পরীক্ষা যেমন হাতিয়া সেরা হচ্ছিল এই স্কুলটা। তো এই যে শুরুটা অনেক ভালো ছিল,
মাঝে মধ্যে অনেক ব্যর্থ হয়েছি, কিন্তু এখন ইনশাল্লাহ ভালো আছি আমরা, এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো থাকবো এই প্রত্যাশা করি। এখানে আমি বলবো যেটা, এই প্রোগ্রাম করার জন্য যে বিপ্লব সাহেব যেটা বলছে, আপনারা পরে বসুন, এইভাবে একত্র হওয়ার সুযোগ কম হবে। এখানে একটা পরবর্তী কি প্রোগ্রাম করেছে আপনার সুবর্ণ জয়ন্তী হলো 50 বছর, 60 হলে হীরক জয়ন্তী। এখন হীরক জয়ন্তী করতে গেলে অনেক বছর অপেক্ষা করতে হবে, আমরা প্রায় শেষ হয়ে যাবো। আমার একটা লোক যে একটা প্রোগ্রাম করে, যদি আমরা তো পরন্ত পেলাম প্রায় শেষ, তো যদি একটা প্রোগ্রাম করা যায় তাহলে আমাদের ব্যক্তিগত আমার খুব ভালো লাগবে। এবং এত বড় স্কুল, এত স্টুডেন্ট, এত প্রতিষ্ঠিত আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী আছে, যদি একটা প্রোগ্রাম আমরা না করতে পারি তাহলে একটা অতৃপ্তি থেকে যাবে। এখানে যদি আমরা যেহেতু করোনা একটা প্রাকৃতিক কারণে আমরা আছি, এই জন্য আমরা সুবর্ণ জয়ন্তী বলে আমরা রেডি করতে পারি, 50 বছর পূর্তিতে আমরা করতে পারি, যেহেতু এই প্রোগ্রামটা আমরা অন্য কারণে বন্ধ করি না, আমরা করোনার কারণে মানে প্রাকৃতিক কারণে বন্ধ হয়েছে। যদি আমরা একটু বিলম্বে যদি আমরা করি, আমরা এটা একটা ব্যাখ্যা দিতে পারবো। আমরা 50-এর পরে কেন আমাদের সুবর্ণ জয়ন্তী 50 বছর পর কেন হলো, এটার আমরা ব্যাখ্যা দিতে পারবো, যেহেতু আমাদের প্রাকৃতিক কারণে করোনার কারণে আমরা আটকে, আপনি ইচ্ছে করলে এই নামে আমরা করতে পারি। আর হচ্ছে 55 বছর পূর্তি আরো একটু পরে, তাও করতে পারেন আপনারা, ওইটা আপনারা ডিসিশন নেবেন। এগুলো আমার আর এখানে বেশ কিছু প্রস্তাবনা আসছেন, যেটা সেটা হলো যে অ্যাসোসিয়েশন করা, এটা খুব ভালো। এবং যদি আমি বললাম যদি আপনারা প্রাক্তন ছাত্রদের যদি কোনো অর্গানাইজেশন আপনারা করেন, আমরা স্কুলে একটা রুম দিয়ে দিব, আমাদের সুন্দর একটা রুম আছে, মানে স্পেশাল একটা রুম আছে, যেটা ব্যবহার করতে স্কুলের অন্য কাজে কোনো বিঘ্ন ঘটবে না। ওটা আমরা দেবো আপনাদেরকে, এবং সর্বাত্মক সহযোগিতা আমরা দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের, আমি একটু ভুলে গেছি এখানে নাম বলতে, আমাদের সবাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি মাঝে মধ্যে বক্তৃতা দিতে বলতাম যে আমার 1000 সাধারণ মানুষ না বানাতে, যদি একজন সেরা মানুষ বানাতে পারে তাহলে আমার শিক্ষকতা সার্থক। আমি সেই বক্তব্য থেকে এখন একটু পরিবর্তন করছি, আমি সেই নীতি থেকে সরে এসেছি। সকল স্টুডেন্ট, সকল মানুষই গুরুত্বপূর্ণ, এবং আমরা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা অবদান রাখতে পারি। যারা ছোট ছোট চাকরি করে বা কাজ করে, চাকরি নাও কাজ করে, তারাও কিন্তু সমাজে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই জন্য আমি সেই দৃষ্টিতে বলবো না, কিন্তু তারপরে যেটা বলবো, আলোকিত মানুষ যারা স্টাফ যারা, তাদেরকে অবশ্যই আমরা স্পেশাল আমরা দেখতে হবে। আমি একটু বলতে ভুলিয়ে গেছি, আমাদের যে আমাদের স্যার, আমাদের ভিন্নভাবে তাকে আমরা একটু আদর করি। সবাই যদি আমাদের দরদ আছে, কিন্তু আমাদের রাত্রি আমাদের কৃষ্ণাবাদ মঞ্চে এখন আমি আমরা নাম কাজ করতে ভুলে গেছি। তো এই যে উনি বলছেন যে যদি একটা অ্যাসোসিয়েশন আমাদের থাকে, তাহলে স্কুলের সুখ দুঃখ আপনারা দেখতে পারেন, স্কুলের সুখ দুঃখে প্রাক্তন ছাত্ররা যেভাবে ফিলটা করে, অন্যরা এটা করে না। এই জন্য আপনারা যদি এরকম একটা প্রোগ্রাম, আপনারা একটা অ্যাসোসিয়েশন করেন, আমরা স্কুল থেকে সকল সহযোগিতা করবো। আপনারা যে নামিয়ে দেন একটা মিলন মেলা আপনারা করেন। আমরা দেখছি যে সৌদি হাই স্কুলে কিছুদিন আগে ওনার একটা প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী করছেন, যারা কিন্তু কিছুদিন আগে 50 বছর পূর্তি অনুষ্ঠান করছিল, কবছর আগে আবার এটা করছে। আমরা দেখছি ওরা কয়েকজন শিক্ষককে বিদায় বিভিন্ন কারণে দিতে পারে নাই, তারা দিচ্ছে, তারা সরাসরি প্রাক্তন শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন ছিল এখানে, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। আমি গেছিলাম, আমাদের দাওয়াত পিছনে আসলে একটা অ্যাক্টিভিটিস থাকলে তখন, আমি মাঝে মধ্যে বলি বাড়িতে যদি মেহমান না আসে, এটা মরা বাড়ির মতো মনে হয়। বাড়িতে যদি আপনার মেহমান না আসে, আপনি যদি একা একা থাকেন, ওই বাড়িটাকে কি মনে হবে, মরা বাড়ির মতো। মানে একটু মানুষের আড্ডা না, একটা প্রোগ্রাম না, অনুষ্ঠান না থাকলে, ঠিক স্কুলে যদি এরকম কিছু না থাকে, প্রাক্তনদের বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে যদি প্রাক্তন শিক্ষার্থীদের যদি পদচারণা না থাকে, স্কুলে কিন্তু মানে ওই যে জোর থাকে না। এই জন্য আমি বলবো আমাদের পক্ষ থেকে, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, আমাদের বিদ্যালয় পরিচালনা পর্ষদ থেকে সকল রকম সহযোগিতা থাকবে। আপনারা করেন, আমরা আপনাদের সাথে থাকবো।
আমাদের এখানে অনেকে আছেন যে আমার মানে আগে শিক্ষক ছিলেন, মৃত্যুবরণ করছেন, আবার ছাত্র ছিলেন, এখন শিক্ষক হয়েছেন, কমিটিতে ছিলেন এবং স্কুল প্রতিষ্ঠা লগ্নে তাদের অবদান ছিল। আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিশেষ করে আপনারা অনেকে এখানে আলোচনা আনছি, দু একজনের নাম আপনারা বলেন নাই। এখানে এই স্কুলটা তখন একসঙ্গে যখন স্কুল প্রতিষ্ঠিত, তখন তো এখন তো অসংখ্য মাস্টার ডিগ্রি হোল্ডার আমাদের দেশে, তখন ডিগ্রি পাস লোকের খুব অভাব ছিল। এই স্কুল প্রতিষ্ঠার সময় উনি সশরীরে ছিলেন না। এখানে স্কুলের প্রথম প্রধান শিক্ষক হলেন জনাব জাবেদ উদ্দিন, যাকে আপনারা কেউ দেখেন না, আমরা দেখি নাই। জনাব জাবেদ উদ্দিন, আমি কাগজপত্র দেখলাম আমাদের অনার বোর্ডে ওনার নাম আছে, জনাব জাবেদ উদ্দিন। এরপরে জাবেদ সাহেব কিন্তু এখানে কখনো সশরীরে ছিলেন না, কাগজে উনি ছিলেন, কারণ ওনার কাগজপত্র দেখা দিই, কাগজ কলমে ছিলেন। তো আপনি আমি ওনাকে অস্বীকার দিতে পারবো না। কিন্তু এরপরে জনাব বশির আহমদ সশরীরে ছিলেন এখানে, আমি দেখি নাই। এবং এই স্কুল প্রতিষ্ঠা লগ্নে এই অনুষ্ঠানগুলোতে যদি ওনাদেরকে স্মরণ করা না হয়, ওই অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট এবং ওনাদের প্রতি অন্যায় আচরণ করা হয়। তো এখানে সবচেয়ে বেশি অবদান রাখছে স্কুল, শুধু শিক্ষক হিসাবে না, স্কুল প্রতিষ্ঠায় প্রকৃত ইতিহাস দেখে যদি আপনারা কোনো অনুষ্ঠান করেন, তখন অনেক প্রোগ্রাম হবে, অনেক কিছু থাকবে। এখানে ওনাদের স্মরণ করা হবে, ওনাদের অবদানের কথা বলা হবে, তারা এখানে জড়িত ছিল ইতিহাস বর্ণনা করা হবে। তখন আমরা অনেক সময় পাবো, দিন ব্যাপী করলে অনেক সময় পাবো, 2 দিন ব্যাপী করলে আরো বেশি সময় পাবো। আপনারা আয়োজন করেন। এখানে সবচেয়ে বেশি অবদান ছিল জনাব আহমদুল্লাহ স্যার, স্কুলের প্রতিষ্ঠাতা, শিক্ষক এবং এই স্কুলের স্বপ্নদ্রষ্টা, এবং এই স্কুলের বললাম তো সবচেয়ে বেশি অবদান ওনার। এবং আমি তো বলবেন যে আপনি কেমন জানেন, আমি উনি নুসলিম মেম্বার সাহেবের এই ইতিহাসটা আমাকে প্রায় সময় বসে বলে, এবং আমি দেখছি, আমি পরে কেউ কিছু বললে আমি এটা তো আবার যাচাই করি, আমি যাচাই করি ঠিক আছে। এবং স্কুলের এই যে মাঠ, যেটা এই স্কুলটার মাঠটার ব্যবস্থা করছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মৌলভী আসাদুল সাহেব, কারণ উনি এক জমি মাঠের। তো ওনারা যদি এইভাবে, এবং উনি প্রতিষ্ঠাতা, উনি চেয়ারম্যান ছিলেন, তো উনি এই ইউনিয়নের প্রতিষ্ঠা। তো ওনাদের সহযোগিতা না থাকলে, ওনারা না করলে কিন্তু আজকে এত মানুষ শিক্ষিত হইত। মানুষ দেখতো, মানুষের জন্ম তো স্বাভাবিক, আমরা মানুষ প্রকৃত মানুষ হতে পারতেন না। এবং আমাদের আমি মাঝে মধ্যে বলি যে জাহাজ করা জায়গা তুলতে এত দাম কেন, জাহাজ মারা জায়গা তুলতে দাম কেন, সৎসেঙ্গা অথবা গ্রামের ভিতরে জমির দাম কম, এখানে দাম কেন? যারা জমি বিক্রি করে, আপনি যারা জমির মালিক, তারা 2 বড় জমি বিক্রি করলে হজ করতে পারে। কিন্তু সুযোগটা কি করছে, কারা করতেছে? যারা স্কুল বানাইছে তারা। এই স্কুল, এই কলেজ, দুঃখজনক করে আমাদের কলেজটা ভালো চলে না। কলেজটাকে নিয়ে অনেক ঝামেলা চলে। আমি আগামী 6 তারিখে যখন একটা মিটিং ডাকবো, আমি আমার সাথে দোনো পক্ষের সাথে আমার কথা হচ্ছে, তো সেখানে আমি আপনাদের এখানে দেখতে পারবেন না, বাইরে যারা আছেন, যারা আছেন তাদেরকে আমি ডাকবো। কলেজটাকে আমাদের মাথায় স্কুলটাই বুঝে থাকার কারণে যে সেই নিমতলি থেকে অথবা আমতলি থেকে বা নিজম দিক থেকে আসি, এখানে একটুখানি জায়গা কিনে যে আমার ছেলে বা মেয়েটাকে এখানে একটা স্কুল আছে, এই প্রাইমারিটা ভালো চলে, হাই স্কুলটা ভালো চলে, এই কারণে অনেক দূর থেকে আসি এখানে বাড়িঘর বানায়। এরকম অসংখ্য মানুষ এখানে বাড়িঘর করার আগ্রহ থাকার কারণে এখানে জায়গা দিতে মনে করছি। এতে পরোক্ষভাবে আমরা ওদিক থেকে আমরা লাভবান হচ্ছি, এটা আমরা সহজে বুঝি না। তো আমি যে কথা বলবো যে বলবো আহমদুল্লাহ স্যার, তারপর আমাদের শিক্ষকদের মধ্যে আছেন যাদের সাথে কিন্তু ইতিহাস আমি জানি না, উনি জীবিত আছেন না মৃত্যু আছে এটাও আমি জানি না, কিন্তু বশির আহমদ সাহেব প্রয়াত হয়েছে, জীবিত নাই, উনি মরহুম। জাবেদ সাহেব তো আমার ঠিক জানা, যাই হোক তার জীবিত আছেন কিনা এটা জানা নাই, কাগজ বলেছে। তারপর আমাদের মরহুম আব্দুল নসির স্যার, যার পিরিয়ডে স্কুলটা একদম ফুলে ফুলে
প্রধান শিক্ষক ছিলেন। এরপরে আমাদের মরহুম ইসুফ স্যার, মুস্তফা স্যার, জওহরলাল স্যার, মাহবুব রহমান স্যার অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন ঠিকই, কিন্তু ওনাকে কেউ ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখতো না। এমনকি আমার সাথে উনি অল্প কিছু চাকরি, আমিও ওনাকে ওই দৃষ্টিতে দেখতাম না। উনি তত সত্ত্বেও শিক্ষক ছিলেন সকলে। আর কেউ বাদ আছে নাকি শিক্ষকদের মধ্যে? এই কথা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আপনাদের সকলের প্রাক্তন শিক্ষক ছাত্র স্কুলে, আমি আপনাদের প্রতি একটা বিনয়ের সাথে একটা অনুরোধ করবো। আমি আমার কথা বলি, আমি তো আমার যে সকল শিক্ষক প্রয়াত হয়েছে, এমনকি তারা আমাকে মুক্তবে পড়াইছে, আমি প্রতিদিন মুনাজাতের সময় আমি আমার জন্য, আমার মা বাবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য যেভাবে দোয়া করি, সাথে সাথে আমি আমার শিক্ষকদের, এমনকি যারা আমাকে মুক্তবে পড়াইছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করে তাদের জন্য দোয়া করি। আপনাদের যদি আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদের জন্য মানে শিক্ষকদের জন্য এভাবে যদি দোয়া করেন, কারো না কারো দোয়া হয়তো আল্লাহ কবুল করবেন। এই অনুরোধটা আমাদের হলো। এমনকি আমি আমার যে সকল ছাত্র মৃত্যুবরণ করছে তাদের জন্য আমি দোয়া করি, আমার সহপাঠীদের জন্য দোয়া করি। এগুলো মুসলিম হিসেবে আমাদের করা উচিত। যদি আমরা তাদেরকে স্মরণ করলাম, তাদের আত্মার লাভ হচ্ছে কিনা আমরা জানি না। যদি আমরা তার জন্য দোয়া করি তাহলে কিন্তু তারা কি হবে, তারা কামিয়াব হবে, তারা শান্তি পাবে। সেই জন্য আপনাদের আমি কিছুদিন মাদ্রাসাতে শিক্ষকতা করেছি, আমি সেখানে অনেকটা ওয়াজে শুরু করতাম যে তোমরা যারা বিদায় দিচ্ছ, তোমরা তো অনেক বড় আলেম হবে, তোমরা আমাদের জন্য দোয়া করবে। অন্তত আমরা তো জন্মের ব্যক্তিত্ব না, তো তোমাদের দোয়ার কারণে হয়তো আল্লাহ আমাদের পার করবে। এখন প্রধান শিক্ষক হয়েছে, অনেক বড় শিক্ষক বলে মানুষের চিনে ঠিকই, কিন্তু ওইভাবে তাদের বিদায় দিন এই কথা বলার সুযোগ থাকে। তোমরা তো অনেক বড় আলেম হবে, তোমরা যদি আমাদের জন্য দোয়া করো হয়তো আমাদের পরকালে আমাদের মুক্তির একটা পথ হবে, এটা বলার ওইভাবে সুযোগ হয়। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে শুধু মাদ্রাসা পড়লে অথবা ধর্মীয় শিক্ষা অর্জন করলে যে মানুষটা পূর্ণবান ব্যক্তি হবে, এটা কোনো নিশ্চয়তা নাই। এটা কোনো নিশ্চয়তা নাই। এটা আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো ইনশাল্লাহ অবশ্যই আমরা কি করবো, আমরা বেহেশতে যাবো, এটা বিশ্বাস আমাদের আছে। এবং আমরা অনেক ভালো কর্ম করি, ধর্মীয় কাজের সাথে সাথেও আমাদের আমি দেখি জেনারেল লাইনে শিক্ষিত লোকজনের যে মানুষের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, আল্লাহ এই দিকগুলো বেশি দেখে। এই জন্য আমি বলবো আমার ছাত্র যারা আছে এবং যারা আমার ছাত্র নয় কিন্তু স্কুলের ছাত্র, তাদেরকে আমি এই রিকোয়েস্টটা করবো যে আপনারা আমাদের জন্য, আমার যারা শিক্ষক মৃত্যুবরণ করেছেন এবং আমরা যারা জীবিত আছি, আমরা তো মারা যাবো, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর আজকে এই প্রোগ্রামটা যদি আমরাও জানতাম, আমরা আরো ভালো আয়োজন করতে পারতাম। আপনারা যদি আমাদেরকে অনুরোধ করতেন যে স্যার এরকম একটা প্রোগ্রাম করবো আমরা, আপনারা আমাদেরকে একটু হেল্প করেন। আরো আগে বলছে সপ্তাহে বা ঈদের সময় তো হয়েছে, আমাদের অনেক শিক্ষক নাই, এখানে বলছে মনে হয় আসলে প্রত্যেকের বাড়িতে মেহমান হতো, আগে থেকে যদি প্রোগ্রাম থাকতো তাহলে কাজ থাকতো যে আমার এখানে আসতে হবে, এই মেন্টালি অনেকে প্রিপেয়ার নয়। এই জন্য প্রোগ্রামটা আসলে আমাদের শিক্ষকরা সবাই নাই, ম্যাডামেরও অনেকে নাই। প্রোগ্রাম যদি আমরা মানে প্রোগ্রামটাকে সিরিয়াসলি দিলে কিন্তু তো কি যেন বলছিলাম, যদি আমাদেরকে বলতে তাহলে আমরা হয়তো চেয়ারের ব্যবস্থা করতাম। কারণ এখানে আমার সামনে যারা আছে, যারা নতুন 2-4 বছর আগে, যারা 5-7 বছর আগে পাশ করছে, তাদের কথা পাশ বাদ দিলাম। কিন্তু যারা আমাদের ছাত্র, সে একটা পর্যায়ে গেছে, তাকে সম্মান পাওয়ার যোগ্য, সে কেন তাকে আমি সম্মান দিব? আমি ওইভাবে ব্যবস্থা হয়তো করতাম, পুরোপুরি না পারলেও হঠাৎ চেষ্টা করতাম চেয়ারটা দেওয়ার ব্যবস্থা করতাম। স্কুল মানে কি, আপনারা স্ট্যাবলিশ স্কুল, আপনারা যদি স্কুল প্রতি পজিটিভ থাকেন, স্কুলটা ভালো। আপনারা প্রায় স্কুল, আমি স্কুলে অনেক অবয়ব, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, যদি এখানে ছেলেপেলে না থাকে তাহলে স্কুলের তো অমূল্য। আবার এখানে ছেলেপেলে পাস করলো না, স্কুল তো মানে অবকাঠামো না। স্কুল মানে, স্কুলে শোনা মানে ভালো স্কুল মানে ভালো ছাত্র, ভালো অভিভাবক, ভালো স্টেক হোল্ডার, তারা স্কুলের সাথে সম্পৃক্ত, তারা ভালো স্কুল ভালো। শুধু সুন্দর সুন্দর বিল্ডিং দেবে আসলে এটা ভালো স্কুল না। আমার স্কুলের বিল্ডিংটা অবস্থা তো আমাদের স্কুল থেকেও খারাপ, কিন্তু আমরা তো তাদের থেকে ভালো স্কুল দাবি দিতে পারি না। তো ভালো অভিভাবক যদি হয়, ভালো লোকালিটি যদি হয়,
তাহলে কিন্তু স্কুল ভালো। এখানে আমি একটু আর কথা বলবো, আপনারা কিছু মনে করেন না, যে আমরা একটা বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা আমাদের প্রতি পজিটিভ থেকে, যারা আপনারা অভিভাবক, অনেকে তো অভিভাবক, ছাত্র অনেকেই অভিভাবক, আপনারা পজিটিভ থাকবেন। আমাদের কোনো সমস্যা হলে, ত্রুটি হলে আপনারা আমাদেরকে বলবেন। দেখা যায় যে আমার কোনো কথা যদি আপনি অসন্তুষ্ট হইলেন, খুব করে আমি যদি ফেসবুকে লিখে দিলেন, বা প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিন, এতে আমরা ক্ষতিগ্রস্ত হবো, আপনার কোনো লাভ, ঠিক না? আমরা ক্ষতিগ্রস্ত বা আমি ক্ষতিগ্রস্ত, আপনার কোনো কি নাই, লাভ নাই। আমি একটা উদাহরণ দিই। এবার ফর্ম ফিল আপে 2500 টাকা করে সরকারি ফি যারা 2180 টাকা না 2280 টাকা এরকম, 200-300 টাকা আমরা বেশি নিচ্ছি, জানি শুনে অনিয়ম আমরা করছি, জানি শুনে বললাম, এবং অনেকের বলছি যেটা ছিল আমরা এতটুকু বেশি নিচ্ছি। কেন বেশি নিচ্ছি? কিছু কিছু ছেলে মেয়ে আছে সরকারি ফিস দিতে পারে না, আছে মনে করেন একটা অধিকার রাখি, সন্তোষ সাহেব অনেকগুলো তার ছেলে এটা পাঠাইছে, আমি কোনো নিয়ে নিচ্ছি, এটা এই অনুরোধটা রক্ষা করেছে আমার সামাজিক দায়িত্ব। এরকম করে না, একটা কথা বলতে পারে। তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানেজ করতে হবে। তারপর ধরেন একটু ঘোরাঘুরি করতেছি, তো ধরেন অ্যাডমিট ফি হলো মনে করেন ধরেন সরকারি ফি যা পাচ্ছি আমরা একটু বেশি নিয়ম হলো সরকারি ফিটাই নেওয়া। এর কারণ কি? কারণ হলো সরকার কুমিল্লা থেকে এই হাতিয়ার রাজমালা প্রক্রিয়া চালানোর জন্য খরচ নির্ধারণ করে। কুমিল্লা বোর্ডের 100 গজের ভিতরে যে স্কুল আছে সে সেন্টারের জন্য 1 নির্ধারণ করে। আমরা এখানে ইউনো সাহেবরা আলাপ আলোচনা করে আমাদের প্রকৃত খরচ যেটা সেই হিসাব করে আমরা এখানে একটা ফি নির্ধারণ করি। তাহলে সরকার নির্ধারণ একটু বেশি এখানে হয়, স্বাভাবিক। এরপর আসলে তাহলে পরীক্ষার ক্ষেত্রে বলতেছি, একটা বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে দেখানোর জন্য করতেছি। এখানে যারা কোচিং ক্লাস করে, কোচিং তো সরকারি নিয়ম নাই, টাকা অভাবের নিয়ম নাই, কোচিং করার নিয়ম নাই। আমরা অভিভাবকদেরকে ডেকে শিক্ষকরা সহ কমিটির লোকজন মিলে বুদ্ধি পরামর্শ মানে আলাপ আলোচনা করে একটা ফি নির্ধারণ করি। এবারে 4.5 মাসের মতো কোচিং ক্লাস হচ্ছে, 4,000 টাকা নির্ধারণ হচ্ছে। টিচারদের আরো দাম বেশি ছিল, আমিও অনুরোধ করে একটু কমা দিলাম 4,000 করে। এখানে সবাইকে 4,000 দিতে পারবে? অনেকে তো কম দেবে, অনেকেই ওইটা দেওয়া সম্ভব না, অনেকে একটু কম দিতে হয়, আবার অনেকে ঘুরে ঘুরে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে মনে করেন উনি একদম সচ্ছল অভিভাবক, উনি আসছিল, ওনাকে বলছি আমরা 4,000 কে আরো 1,000 বেশি দেব, কেন আরো দিতে পারে বলে দেবো, আমি 1,000 টাকা এরকম আমরা করি। কিন্তু দেখা গেল একজন অভিভাবক রিকোয়েস্ট করছে যে আমাকে অ্যাডমিট ফিটা একটু কমা, আমি বললাম এইটা সম্ভব না হলো, একটু কমলো না, গেলাম না। আমি জানি যদি সামর্থ্য না থাকতে আমি এমন পুরো না দিলে এমন না, অ্যাডমিট আমরা কম দিন আসে, তারপরেও তো অনেকে দিতে পারে না, কিছু আছে। কিন্তু কোচিং ফিটা উনি 1,000 টাকা কম দিল, কিন্তু সামর্থ্য আছে। ওই যে এখানে একটু কম দিতে চাইছিল, লই নাই, ফেসবুকে লিখে দিল এবং ইউনো অফিসে অভিযোগ করে দিল যে এখানে সরকারি ফি থেকে আরো বেশি টাকা অ্যাডমিট ফি নিয়ে কোচিং ফি। উনি তো আমার কোনো মিটিং এ আসেন না, আমার সাথে কোনো আলোচনা, আমার বলছে অনুরোধ করছে এখানে কম দেওয়া যায়। এখন এই যে মনে করেন লিখে দিলেন 1,000 টাকা আপনি কম দিলেন, সেটা তো আপনি কাউকে বলেন না, 1,000 টাকা আপনি নিজে কম, সামর্থ্য আছে পেড করার। তো এই জন্য সময় নষ্ট করে আমি একটা অভিজ্ঞতার কথা বললাম। এই সকল মেন্টাল প্রেশার দিলে তো আমরা একটু দুঃখ পাই। যাই হোক, এই কথা বলছিলাম আমাদের প্রোগ্রাম কেন্দ্রিক, আমি আপনাদের কাছ থেকে এই স্কুল পরিচালনার সহযোগিতা আশা করি। আমরা অনেক অনেক যন্ত্রণা সহ্য করি আমরা এই ঐতিহাসিক দাঁড়াই। তো সেই জায়গায় এখন স্কুলটা একটু ভালো চলুক, এই জন্য আপনাদের সহযোগিতা চাই। এবং যে প্রোগ্রামটা
করার জন্য আমাদের সকলের ভাবনা, আপনারা বসে একটা কমিটি করে একটু একটা প্রোগ্রাম করেন, আমাদের কাছে ভালো লাগবে। কারণ দক্ষিণ অঞ্চলে এটা হলো আমাদের এটা হলো কেন্দ্র, দক্ষিণ অঞ্চলের জন্য এটা একটা কেন্দ্র, এটা ফিউচার এখানে উপজেলা হেডকোয়ার্টার হবে, এটা পৌরসভা হবে। তো এখানে এই যে সেন্টার বেলার স্কুলে একটা সুন্দর প্রোগ্রাম করলো, আমরা এটা পড়াশোনা করি, তাহলে আমাদেরও ভালো লাগবে। তাই হোক, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা করেন এবং আপনারা একটা অনুষ্ঠান করার জন্য একটা কমিটি করেন, আমাদের যত রকম সহযোগিতা লাগবে সব সহযোগিতা আমরা করবো। এবং আমি সর্বশেষ স্কুল প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছিলেন, শিক্ষক এবং প্রতিষ্ঠানে যারা অবদান রেখেছেন, তাদের সকলের আপনার মুখ কামনা করে এবং যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী একটি ভালো অনুষ্ঠান হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।